কিছুক্ষণ আগে গ্রেফতার হয়েছে মিল্টন সমাদ্দার, যাকে নিয়ে কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় খুব হইচই বলেন, ট্রল বলেন কিংবা আলোচনা সমালোচনা যেভাবেই বলেন না কেন, নেটিজেনদের মধ্যে কিন্তু এক ধরনের হাইপ ছিল এবং পাড়া মহল্লায় চায়ের দোকান থেকে শুরু করে হসপিটাল কিংবা বাস স্টেশন, বাসের মধ্যে যেখানেই বলেন না কেন এই মিল্টন সমাদ্দারকে নিয়েই আলোচনা সমালোচনা হচ্ছিল। প্রিন্ট মিডিয়া বলেন কিংবা একেবারে ডিজিটাল মিডিয়া বলেন কিংবা অনলাইন অফলাইন যেখানেই বলেন, প্রত্যেকটা মিডিয়াই কিন্তু মিল্টন সমাদ্দারের হিসাব কিতাব মিলাচ্ছিল। তো পুলিশ তাকে গ্রেফতার করেছে, এই জন্য পুলিশকে সাধুবাদ দেওয়ার কিছু নেই, কারণ পুলিশের এতদিন সময় কেন লাগলো সেটি হচ্ছে আমার প্রশ্ন, যে একজন অপরাধীকে ধরতে কিংবা তার অপরাধ জানা সত্ত্বেও আইন প্রশাসন এতদিন সময় কেন লাগাইলো। আর এই মিল্টন সমাদ্দার পুলিশের চোখের সামনে দিয়ে গড়ে উঠেছে এবং তারপরেও এই যে আজকে পত্রিকা মিডিয়া কিংবা ধরেন টেলিভিশন চ্যানেলগুলো ধরার পরে সাংবাদিকরা প্রশ্ন করার পরেই কেন পুলিশ তাকে গ্রেফতার করলো, এর আগে আসলে প্রশাসন কি করেছে? প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে মিল্টন সমাদ্দাররা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, মানুষের সাথে প্রতারণা করেছে, টাকা নিয়েছে এবং আরও অনেক রকমের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এবং সেই অভিযোগগুলো যদি বলতে যাই তাহলে বিশ্বাসযোগ্য অনেকগুলো অভিযোগ রয়েছে এবং এই অভিযোগগুলো জানা সত্ত্বেও প্রশাসন এতদিন তার বিরুদ্ধে কোনো লিগ্যাল অ্যাকশনে যায়নি। সো এখন কেন গেল? এখন সারা দেশব্যাপী আলোচনা হয়েছে, তার মানে এই দেশে যত ঘটনাই ঘটুক, যাই ঘটুক, যদি সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসে তাহলে সেটির ব্যবস্থা নেওয়া হয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত সেটি আসলে গড়ায়। এর আগে আসলে বাংলাদেশের আইন প্রশাসন এই পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে সক্ষম হয় না কিংবা তারা করে না। দায়িত্বের প্রতি আন্তরিকতা নেই নাকি তাদের অবহেলা, এটি আসলে বাংলাদেশের মানুষের অনেক মানুষেরই প্রশ্ন থাকতে পারে। তবে আমি মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যতগুলো যৌক্তিক এবং বিশ্বাসযোগ্য যেই অভিযোগগুলো রয়েছে সেটি নিয়ে একটু বলবো। প্রথমে তিনি বলেছেন মৃতদের পেটে কাটা ছেঁড়া কোনো দাগ থাকে না, এটি ডাহা মিথ্যা কথা। কিন্তু পরে তিনি স্বীকার করে নিয়েছেন যে দাগ থাকে। এরপরে চিকিৎসা বাবদ তিনি বলেছেন যে আশ্রমে কোনো চিকিৎসা দেওয়া হয় না, কোনো বৃদ্ধকে কিংবা কাউকে চিকিৎসা সেবা দেওয়া হয় না। কিন্তু তিনি বলেছেন যে চিকিৎসা বাবদ 30 থেকে 35 লাখ টাকা খরচ হচ্ছে। তাহলে এই টাকা আসলে কোথায় খরচ হচ্ছিল এটিও তো প্রশাসন জানতো এবং প্রশাসন এটি নজরদারিতে রেখেছে। তাহলে কোন অভিযোগের ভিত্তিতে আসলে এই মুহূর্তে তাকে গ্রেফতার করা হয়েছে? 835টি লাশের হিসাব এখনো পর্যন্ত গরমিল রয়েছে। তিনি বিশ্বাসযোগ্য কোনো ডকুমেন্টস এখনো পর্যন্ত দেখাতে পারেননি এবং তিনি নিজেই ভুয়া ডেথ সার্টিফিকেট দিতেন এবং ডাক্তারের সিল এবং স্বাক্ষর এগুলা জালিয়াতি করেছেন এবং এগুলো ডুপ্লিকেট করেছেন, নকল করেছেন। এই আশ্রমে কোনো চিকিৎসা সেবা দেয়া হয় না, অথচ তিনি 60 লাখ টাকা দিয়ে একটি বিলাসবহুল গাড়ি কিনেছেন, যেটি এখন অন্য আরেকটি গ্যারেজে রয়েছে, তার কাছেও নেই, তিনি হয়তো লুকিয়ে রেখেছেন। তার কাছে রেখে আসা অন্ধ বৃদ্ধকে কার কাছে হস্তান্তর করেছে তার কোনো এভিডেন্স এখনো পর্যন্ত তিনি দেখাতে পারেননি। এবং তিনি যে সেই আশ্রমের মধ্যে টর্চার সেল রেখেছিলেন এবং সেখানে অনেককে এনে ধরে নিয়ে এসে বেধড়কভাবে পেটান, মারধর করেন, এরকম অভিযোগ পাওয়া গেছে এবং অনেকেই এখনো পর্যন্ত টেলিভিশন বলেন, পত্রিকা বলেন, অনেক জায়গায় সাক্ষাৎকারও দিয়েছেন। ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে তার কোনো হাসপাতালের অনুমোদন ছিল না, কিন্তু তারপরেও আশ্রমের ভিতরে অপারেশন থিয়েটার কেন এবং সেই অপারেশন থিয়েটার দিয়ে তিনি আসলে কি করতেন? মসজিদে বিনামূল্যে যে লাশ জানাজা এবং গোসল দেওয়ার ব্যাপারটি কাজ করা হতো, সেইখানে বিনামূল্যে হইলেও কাটাছেঁড়া নিয়ে অনেক প্রশ্ন করতো আসলে যারা গোসল করাইতো। কিন্তু এই প্রশ্নের সম্মুখীন না হওয়ার জন্য তিনি বাইরে থেকে 2-3 হাজার টাকা খরচ করে লোক ভেতরে নিয়ে এসে এরপরে এই গোসল জানাজার ব্যবস্থা করত এবং বেশিরভাগ লাশ রাতে দাফন করত। কেন তিনি রাতের আধারে মানুষের চোখের অন্তরালে এই লাশগুলো দাফন করত? এই রকম ভয়াবহ প্রশ্ন থাকা সত্ত্বেও এতদিন পর্যন্ত মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করা হয়নি। হোম কেয়ারের একটি ব্যবসা থেকে, হোম কেয়ারের সার্ভিসের একটি ব্যবসা থেকে 66 লাখ টাকা আয় করেন, সেটি তিনি বলেছেন। বাস্তবে তার কোনো হোম কেয়ার সার্ভিস নেই, শুধুমাত্র লাইসেন্স রয়েছে। তিনি কার টাকা কাকে দিতেন? সেই টাকা নাকি বৃদ্ধাশ্রমে দান করতেন। তিনি কার টাকা
কাকে দিতেন, সেটিও কিন্তু একটি বড় রকমের প্রশ্ন। এরপরে সবথেকে ভয়াবহ অভিযোগ হচ্ছে খ্রিস্টান ধর্মের চার্চ দখল করার জন্য তিনি মন্ত্রণালয়ের বানানো ভুয়া চিঠি ইস্যু করেছিলেন, বানিয়েছিলেন এবং দিয়েছিলেন। এই ব্যাপারেও তিনি কোনো প্রশ্নের উত্তর দিতে পারেনি। ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে মিল্টন সমাদ্দার একজন মানবিক মানুষ, মানবতাবাদী মানুষ, কি করে তিনি লাঠি দিয়ে এরপরে সেখানে মানুষকে ধরে এনে পেটায় এবং কিভাবে পিটিয়েছে সেটি আপনারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিওতে দেখেছেন। এরপরে তিনি আবার সেটার কাউন্টারে গতকালকে আরেকটি ভিডিও পোস্ট করেছেন যে কেন তিনি আসলে পেটান। যেই কারণেই হোক না কেন, মিল্টন সমাদ্দারের কি পেটানোর রাইটস রয়েছে কিনা? তার আশ্রমে বেওয়ারিশ কিছু শিশু ছিল এবং একটি শিশু রেখে গেছিল, পরে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আসলে এই শিশুরা কোথায় গিয়েছে? এই সব অভিযোগের একটি নিরপেক্ষ তদন্ত দরকার। আমরা নাগরিকরা যেটি মনে করি, এই সমস্ত অপরাধীরা যাতে মাথা গুজে এই যে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি মানুষের সিমটম নিয়ে ভাইরাল হয়ে এরপরে অনেক বড় মানবতাবাদী লোক হয়ে দাঁড়ায়, ঠিক আছে, এবং হাতিয়ে নেয় কোটি 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 টাকা, তারপরেও প্রভাবশালী হয়ে ওঠে। এখন মানুষকে তো অবশ্যই সচেতন হতে হবে, তার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সেই জায়গাটায় তাদের যে ভূমিকা রাখা দরকার সেটি রাখতে হবে। একজন মিল্টন সমাদ্দার একদিনে এত বড় হয়নি, তার 16 মিলিয়ন ফলোয়ার। আমি দু একদিন পর পরই দেখতাম তার স্পন্সর করা ভিডিও আমার হোম পেজে চলে আসতো। তিনি প্রচুর পরিমাণে বুস্ট করতেন এবং সোশ্যাল মিডিয়া কিংবা মিডিয়াতে যেটি আসছে সেটি দেখলাম যে তার একটি টিমেই রয়েছে, আইটি টিম, যারা প্রতিনিয়ত পোস্টার বানাইতো, ভিডিও বানাইতো এবং সেগুলো পোস্ট করে বুস্ট করতো। সাকিব আল হাসান এবং পরিমণির পরে তার সবচাইতে বেশি ফলোয়ার, 16 মিলিয়ন, প্রায় 2 কোটি মানুষ তাকে ফলো করতো। আসলে ভুল পথে ফলো করেছে কিনা কিংবা সেখানে কি হচ্ছে সেটিরও তো প্রশাসনের দেখা দরকার ছিল। যাই হোক, এই সব অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানাই।